ইতর শব্দ সেটা বলার কথা নয়, কিন্তু এটা প্রয়োগে প্রয়োগে রূঢ়ি মানেতে ব্রাহ্মণ্য মনোভাবে অপরকে নিচু নিম্ন করার স্বাভাবিক প্রবণতায় এটা ঘটে গেছে। আর পাশাপাশি রাখলেই আমাদের মনটা সাংস্কৃতিক পরিচয়টা খুব ভালোভাবে পাওয়া যায়। শব্দার্থের উৎকর্ষ লাভ শব্দটা হচ্ছে এটা চালু সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত বলতেই আমাদের মনে একটা মনোরাগ বিস্তার হবে, কিন্তু মূল মানে সম্যক ভাবে ভ্রান্ত। আদ্যপান্ত গুণ যারা তারাই রাগ করছে মাথায়। এখন এই সম্ভ্রান্তরাই ইতরকে ওইভাবে ব্যবহার করতে পারে। পুরোটাই একটা ভ্রান্তি বিলাস। এবার ম্যাথিউ আর্নল্ডের কালচারাল অ্যানার্কি, এটি আসতে হবে যে কি করে অ্যানার্কি শব্দার্থে অপকর্ষ লাভ ঘটাবে কালচার। অ্যানার্কি শব্দের মূল মানে প্রতিশব্দ হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কির বিপরীত যা তাই হচ্ছে অ্যানার্কি, অ্যানআর্চ। কিন্তু এখন অ্যানার্কি মানে বোঝানো হবে যেন সেটা হচ্ছে অব্যবস্থা, নৈরাজ্য, অরাজকতা। এভাবে যখনই ভাবছি তখনই অজান্তেই আমি হায়ারার্কির পোষকতা করছি। এবং এবার দেখা যাবে কালচার শব্দের মধ্যে তত্ত্ব বলে ম্যাথিউ আর্নল্ডে কি করে হায়ারার্কিকে বাঁচিয়ে রাখবার কৃতকৌশল রয়েছে। লক্ষণীয়, এই নিয়ে প্রচুর কাজ আছে। এই জশটা এখন বলছি, যখন ম্যাথিউ আর্নল্ডের বইটি বেরোচ্ছে কালচারাল অ্যানার্কি 1869, ততদিনে সমাজ কল্পনায় ইউরোপে সম্পন্ন হয়ে গেছে যাকে বলা যায় ক্ষেত্র বিভাজন, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কালচারাল, এখন বলছে সাংস্কৃতিক। এই জন্য তিনটে স্পষ্ট আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে। তিনটি এতই অটোনমাস, স্বশাসিত, স্বচালিত, যেন পরস্পরের সঙ্গে যোগ না রেখেও চর্চা করা যায় তিনটে আলাদাভাবে। এই যে এই তিন ক্ষেত্র যেন স্বমহিম, আলগা সম্পর্ক সত্ত্বেও মূলত স্বনির্ভর, এটা প্রায় ততদিনে বুর্জোয়া তন্ত্রে সিদ্ধ। এখানে একটা ছোট্ট চুটকি যোগ করা যায় যে একে বলে সেপারেশন অফ ডোমেইনস। এই সেপারেশন অফ ডোমেইনস এর জোরালো প্রতিবাদ মার্ক্সবাদের অন্যতম কূল লক্ষণ। মার্ক্সবাদ আর একবার ভাবার চেষ্টা করবে এই তিনের মধ্যে আন্তঃসম্পর্ক নেই, তিনটি আলাদাভাবে নয়। ম্যাথিউ আর্নল্ড যখন তার কালচারাল অ্যানার্কির প্রস্তাবটি পেশ করেন, তখন সেটা শিল্প পুঁজি থেকে লগ্নি পুঁজির যাত্রাপথে, অর্থাৎ লেজে ফেয়ার এর কাল শেষ, আগত মনোপলি ক্যাপিটালের আমল। কথাটা এইভাবে ব্যাখ্যা করা যায়, এটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এরকম হবে মোটামুটি যে লেজে ফেয়ারের যারা বক্তা তারা হচ্ছে ব্যক্তি, প্রতিভা, কতখানি তুমি তোমার উদ্যম, তোমার পুঁজি তুমি কিভাবে করতে পারো, স্বাধীন ব্যবসা। এখনকার নিউ লিবারালিজমের অনেকটা আবার সেটা ফিরে এসেছে এই একই কথাবার্তা। উল্টো দিকে মনোপলি ক্যাপিটাল বারবার চেষ্টা করবে বড় বড় কর্পোরেট একসঙ্গে যোগ করা হোক এবং এই ব্যক্তি উচ্ছ্বাস, ব্যক্তি উদ্যম ব্যাপারটা একটু কমুক, কারণ তার থেকে আরো অনেক বেশি বিশৃঙ্খলা হতে পারে ইত্যাদি প্রভৃতি। অথচ লেজে ফেয়ার ছাড়া, ওই প্লান্ডার ছাড়া কিন্তু কলোনি তৈরি করা যেত না। কলোনি বেশ শক্তপোক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, এবার একটু শান্তশিষ্ট বরিষ্ঠ হোক পুঁজিবাদীরা। মোটামুটি ম্যাথিউ আর্নল্ডের থিসিস হচ্ছে কালচার মানে জিনিস ভাবতে হবে। ব্রিটিশ কালচার বা কিছু একটা, আমেরিকান, জার্মান কালচার। আপনি জার্মানি কুলচুর শব্দটা ততদিনে বেশ ভালো করে ঢুকে পড়েছিল। কি হবে কালচারের ধারক বাহক? কে হবে? সোজা প্রশ্ন, সোজা উত্তর, কোনো মতেই রাজা রাজরারা নয়। কারণ তারা ইতিমধ্যেই ইংল্যান্ডের ইতিহাসে একেবারে বাতিল হয়ে গেছে। তাহলে কি শ্রমিক শ্রেণী? কোনো মতেই নয়, কারণ শ্রমিক শ্রেণী এই বড় শিল্পায়নের পক্ষে বাধা দিচ্ছে। তারা এক ধরনের পুঁজিবাদীদের প্রতাপ বা দৌরাত্ম্যের অহরহ
খণ্ডন করার চেষ্টা করছে। আসলে এবার বোঝা উচিত যে অ্যানার্কি বলতে যাকে বলা হচ্ছে বইতে, তার বাহক হচ্ছে শ্রমিক বাহিনী, অ্যানার্কিস্ট হচ্ছে শ্রমিকরাই। এবার কি করা যায়, কে হবে তাহলে কালচারের বাহক? অবশ্যই পুঁজিবাদী, কিন্তু সে আমি মনোপলি ক্যাপিটালিস্ট, লেজার ফেয়ারের লোক নয়। অতএব সে ভাবতে পারবে তার ব্যক্তি স্বার্থের ছোট্ট সংকীর্ণ সীমানার বাইরে। যদি হতো সে শুধু লেজার ফেয়ারের কথাই বলে, তাহলে তার ব্যক্তি মুনাফা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করাতেই তার সেখানে হতো তার জীবন সীমানা। কিন্তু যে মনোপলি ক্যাপিটালিস্ট, এই হচ্ছে আর্নল্ডের হিরো, আর্নল্ডের নায়ক। সে যেহেতু মনোপলিস্ট, তাই সে সবসময় নিজেকে ছাড়াও অপরদের নিয়ে ভাবতে পারে। সে হবে আদতে নিঃস্বার্থ, যদি তার চেয়ে বড় স্বার্থপর দুনিয়ায় দুটো নাই, কিন্তু সে সবচেয়ে বড় স্বার্থপর বলেই নিঃস্বার্থ হতে পারে। এবং সে যে খাড়া করবে সেটা হচ্ছে মিলন মঞ্চ, যাতে সবাই এসে উপস্থিত হতে পারে, সবাইকে সাদরে আহ্বান সকলে করলে এসে দাঁড়াতে পারে। সেই মিলন মঞ্চের অপর নাম কালচার। কালচার তাহলে একটা অ্যাবস্ট্রাকশন, কালচার তাহলে একটা বানানো জিনিস, যাকে দিয়ে আমি কিন্তু নিউট্রালাইজ করার চেষ্টা করছি সম্ভাব্য প্রতিরোধকে। খুব একটা যে পুলকিত হবার মতন তত্ত্বায়ন তা নিশ্চয়ই নয়, এটা খেয়াল থাকে। সেটার মধ্যে একটা ভয়ঙ্কর বিষ এর মধ্যে আছে। আমি এটাকে বলছি নাম, এটা এক ধরনের এসিটাইজেশন অফ পাওয়ার, ক্ষমতাকে নান্দনিকতা দেওয়া, ভুলিয়ে দেওয়া যে এই কালচারের আড়ালে আবডালে যেটা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে থাকবন্দি সমাজেরই, ক্রমোচ্চ সমাজেরই দায় এবং দাবি। এটা একটা আবরণও বটে, এই মোহ আবরণ। আগেই বলেছি ম্যাথু আর্নল্ডের কালচার অ্যানার্কি 1869 প্রকাশিত বইটি হচ্ছে আমি কি আরেকবার সংক্ষেপে সাজিয়ে নেবো আমার কি বলতে চেয়েছি? দেখে সুবিধা খেয়াল রাখবেন, আমি ইচ্ছে করে বেঁচেছি একটা প্রবন্ধ রবীন্দ্রনাথের, অল্প বয়সী রবীন্দ্রনাথের, যাকে দিয়ে শুরু করেছি, যার নাম হিন্দু বিবাহ। ওটা কিন্তু স্বেচ্ছায় বাছা, পরে ফিরবে। তাতে রবীন্দ্রনাথ ইয়েবাচক শব্দ বলেছিলেন, অস্পষ্টতার কথা বলেছিলেন। আমরা এখন বুঝতে চাইছি এই অস্পষ্টতার ইতিহাসটা কি। এখন দেখা যাচ্ছে কালচার শব্দ যত্রতত্র অহরহ ব্যবহৃত হয়, এবং কালচার শব্দটা যেন নিজস্ব কোনো মানে নেই, তার আগে একটা বিশেষণ যুক্ত হয় মানে বুঝতে গেলে। স্পোর্টস কালচার, মুড কালচার ইত্যাদি। এই এক দুর্ভোগ ঘটেছে আইডিওলজি শব্দের, যেন আইডিওলজি শব্দটার নিজস্ব কোনো মানে নেই, সেটা যেন নিছক কতগুলো আইডিয়ার সংগ্রহ মাত্র। তার মানে বুঝতে গেলে আমাকে তার একটা বিশেষণ যোগ করতে হয়। সিপিএম আইডিওলজি, বিজেপি আইডিওলজি, অমুক আইডিওলজি বললে তবে একটা কিছু বুঝি, যেন আইডিওলজি নিজে কিছু বলছে না। কালচারও এরকম একটা ভ্যাকুয়াস শব্দে পরিণত হয়েছে, সে যে নিজেই একটা তত্ত্বমূল, সেটাই যে কোনো দিকে ইঙ্গিত করে নিশ্চিন্ত ভাবে, সেটা প্রায় আমরা এখন ভুলে গেছি, বা ভুলে ভুলে অতি প্রয়োগের ফলে। তো রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, সর্বমুখ সর্বনামে রূপান্তরিত হয়েছে কালচার, তেমনই বলছি বর্তমান একটি হচ্ছে কালচার। এবং এই অস্পষ্টতার ইতিহাসটা বোঝাই আমাদের করণীয় কাজ। তারপরে এসছি এই কথা বলতে যে দুটো শব্দ প্রতিযোগিতায় নেমেছিল কালচারের বাংলা প্রতিশব্দ কি হবে তা নিশ্চিত করতে। প্রথম শব্দটি ছিল কৃষ্টি, দ্বিতীয়টি হচ্ছে সংস্কৃতি। আজ কোনো সন্দেহ নেই সংস্কৃতি জিতে গেছে, কৃষ্টি বললেই কিরকম একটু সেখানে সেখানে শোনাবে। সংস্কৃতির জিতের পেছনে রবীন্দ্রনাথের অবদান নিশ্চিত।
অন্তত তার তত্ত্বায়নে, যদিও তার নিজের লেখার প্রয়োগ প্রায় নেই বললেই হয়। কিন্তু সংস্কৃতি শব্দের আমার ধারণা যে জিতটা হয় সেটা রবীন্দ্রনাথ কয়েকটা চিঠি লিখেছেন বলেই নয়, সেটা রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েই গণনাট্য আন্দোলনে তার সার্বিক প্রয়োগের ফলে। তারপর থেকে আর ফেরা যায়নি। তারপরে তো কোনো একটা সময় অপসংস্কৃতিরও জন্ম হয়ে গেল। সেটাতে কি আমি আজ পর্যন্ত বলতে পারি। এবার বললাম যে সংস্কৃতি শব্দ থেকে যদি যাই তাহলে সেটা সংস্কৃত ভাষার একটা নিজস্ব ইতিহাসে তার একটা সংস্কারের সঙ্গে যোগ আছে। কৃষ্টি শব্দের কৃষির সঙ্গে যোগ আছে। এবার যদি তাকাই কালচার শব্দে, প্রথমে যেটা আশ্চর্য হয়ে জানতে রেমন্ড উইলিয়ামসের মতন সর্বমান্য তাত্ত্বিকের কাছ থেকে যে কালচার নাকি ইংরেজি ভাষার 2-3টি জটিলতম শব্দের একটি। তা যদি হয় তাহলে এটাই বিবেচনা করতে বলছি যে সংস্কৃতি বা কৃষ্টি অহরহ আলাদাভাবে ব্যবহার করার সময়ও যেন খেয়াল থাকে তার অন্তর্নিহিত জটিল ইতিহাসটা। তারপর বলেছিলেন ল্যাটিনে কোলের যেখান থেকে মূল শব্দটা আসছে তার 3টে শাখা, একটা ইনহ্যাবিট যার সঙ্গে কলোনি শব্দ জন্মাচ্ছে, একটা কালটিভেট যার সঙ্গে এগ্রিকালচার ইত্যাদি আসছে, আর একটা হচ্ছে পূজা পাঠ মুক্তম যার থেকে কার্ট আসছে। এবার তারপরে অংশে বলেছিলাম ইউরোপে কালচার শব্দের উত্থান মোটামুটি 19 শতকের ঘটনা, খুব একটা দূর নয়, বাংলা এবং ইংল্যান্ড একই সময় প্রায় ঘটবে। কালচার শব্দের উত্থান ইউরোপে যে ঘটছে সেটা হচ্ছে তার লড়াইটা বা দ্বন্দ্বটা চলেছে সিভিলাইজেশনের সঙ্গে। সভ্যতা বনাম সংস্কৃতি। সভ্যতার মধ্যে একটা ব্যাপকতার দাবি আছে, বড় করে ভাবার, এবং ভারতীয় সভ্যতা একের মধ্যে যে যা ইচ্ছে বাড়াতে পারে। কিন্তু যেই সংস্কৃতি আসবে সেটা একটা আরেকটু অনুবিশ্বে এসে যায়। তো ছোট, এত ছোট ছোট হতে রোমান্টিক আন্দোলনে গিয়ে সেটা হয়ে উঠবে টেকটিক পরিচয়ের সঙ্গে যুক্ত। মোটেও সেটা আবিশ্ব আদেশ নয়, সেটা আসলে একটা সূক্ষ্ম বোধ, একটা নান্দনিকতার কথা। এবার টার্নিং পয়েন্ট হচ্ছে এইখানে 1870 রোমান্টিকরা যে নান্দনিকতার বোধ কালচার শব্দে এনেছিল সেটা আরেকবার টেনে আনা হবে আরো বড় একটা নির্মিতির মধ্যে, উল্টো প্রবণতা। সেটা হচ্ছে যেন সিভিলাইজেশন এবং কালচার দুকুল রক্ষা করে তৈরি হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের কালচার এন্ড সোসাইটির থিসিস। একই সঙ্গে সেটা হয়ে উঠছে যেন ইংল্যান্ডের অর্থাৎ বড় একটা নির্মিতির নিজস্ব ভাবকল্পের রূপায়ণ, কিন্তু সেই ভাবকল্পে এবার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে না, সেই ভাবকল্পের কিছু একদম নির্দিষ্ট বাহক আছে, তারাই তার প্রতিনিধি। তারা কারা? হতে পারে না শ্রমিক, কারণ তারা হচ্ছে নৈরাজ্যের অরাজকতার প্রতিভূ। হতে পারে না রাজন্য বর্গ, কারণ তারা ইতিমধ্যে ইতিহাসে বাতিল। রয়েছে পড়ে পুঁজিবাদী। এবার পুঁজিবাদীর নানা রকম আছে। একটা ধাঁচার পুঁজিবাদ এখন শেষ হচ্ছে, এটা ট্রানজিশন পয়েন্ট। এবার চলে গেছে ওই যারা চলে যাওয়া উচিত তাদের ম্যাথমেটিক্যাল বক্তব্য, যারা একান্তই স্বার্থবান, যারা কেবল নিজের আর্থিক পরিপূর্তির জন্যই বাণিজ্য ব্যবসার লেনদেন করে। ঠিক আছে, তার যত বড় লোকই হোক, শুধু তাদের মধ্যে দুরন্তপনা আছে, তাদের মধ্যে ছুটে বেড়ানো আছে, তাদের মধ্যে খুনোখুনির জেদ আছে ইত্যাদি প্রভৃতি। তারাই 9-6 করছে বিভিন্ন কলোনি। এবার একটু সুস্থ মস্তিষ্কে, একটু স্থির চিত্তে, প্রশান্ত মনে বিচার করতে হবে। যারা করবেন তারা, তাদের নাম হচ্ছে মনোপলি ক্যাপিটালিস্ট, বড় বড় কর্পোরেশনে যারা মাথা, মানে টাটার সংস্কৃতি ছোটখাটো ব্যাপার না। মনোপলি ক্যাপিটালিস্টের সংজ্ঞায় আর্নল্ডের হচ্ছে সে যে নিজের স্বার্থ দ্বারা সীমিত নয়, যে সবার জন্য
সবার কিন্তু খুব যত সীমিত অর্থে সবার হোক, অন্তত নিজের এখতিয়ারের বাইরে যেতে পারে। সেই হচ্ছে সে যা বলে, তার যে জীবন ভাষ্য, তারই নাম কালচার। সেটাই হবে মিলন মঞ্চ, তাতেই সবাই এসে দাঁড়াবে। এখানেই বলেছিলাম যে ঘটনাটা ঘটতে পারলো এরকম ভাবে যে ভাবা গেল, তার কারণ ইতিমধ্যে একটা সেপারেশন অফ ডোমেইনস ঘটেছে, যেন অর্থনীতি, রাজনীতি এবং আর যে জীবনযাপনের আরো যে আঙ্গিক, এগুলোকে যেন স্বতন্ত্র স্বভাবতই আলাদা করে নেওয়া যায়, ভাবা যায় অন্তত তাদের মধ্যে অন্তর্গত কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে একটা আমার প্রস্তাব যে মার্ক্সবাদকে ভাবা যেতে পারে এই পরিপ্রেক্ষিতে, যে এই সেপারেশনের ডোমেনেরই একটা প্রতিবাদ, খুব বড় প্রতিবাদ, তাত্ত্বিক প্রতিবাদ। শেষ অংশে আসছে। আরেকবার মনে করাই, 1869 ম্যাথিউ আর্নল্ডের কালচার অ্যানার্কিকে অবলম্বন করে, কেন্দ্র করেই তৈরি হয় কালচার নামক তত্ত্বকল্প নিয়ে বিতর্ক। আশা করি বুঝতে পারছেন, আর্নল্ড কিন্তু ইতিমধ্যে রোমান্টিকতাকেও নিয়েছেন, রোমান্টিক বিরোধী ইম্পেটাসও নিয়েছেন, নিয়ে বানিয়েছেন এই কালচারের খসড়া। এটাই আমাদের চলে আসবে, না থাকবে রোমান্টিক, না থাকবে অমুক, জোট পাকানো একটা জিনিস। এটা যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তার প্রমাণ হচ্ছে কলকাতা শহর, বাংলা। এর বিরুদ্ধে সবচেয়ে প্রথম প্রতিবাদ ওঠে বাংলায়, বাংলা ভাষায় খুব বড় করে 1888 সালে বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব। বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব অনবদ্য বই, লেখা হয়েছে প্লেটনিক বা অথবা ভারতীয় দর্শনের মতন সংলাপের ভঙ্গিতে। গুরু আছে, শিষ্য আছে, গুরু শিষ্য সংলাপ। এখন আমরা ওই কুলচুরের কোনেরের যে তৃতীয় মানে অনামিত ওয়ার্শিপ দ্বারা এত অভিভূত, আমি নিশ্চিত বহু পাঠকের ক্ষেত্রেই তারা যখন ধর্মতত্ত্ব পড়েন তখন তারা গুরুর বাক্যকেই গুরু বাক্য হিসেবে জ্ঞান করে নেন, তারা ঠিক শিষ্যের বাক্যগুলো কি মন দিয়ে পড়েন না। যেমন আমরা ক্লাসরুমে যেরকম ব্যবহার করে থাকি শিক্ষকরা, সে একই ধরনের পঠন যুক্তি। মোদ্দা কথা হচ্ছে বঙ্কিমের মতন রামকৃষ্ণ বঙ্কিম এত বাঁকা কেন? সত্যি সত্যি বাঁকা লেখক, যদিও উনি গুরুর তত্ত্বটা পেশ করছেন, ওটাই বঙ্কিমের মূল তত্ত্ব, কিন্তু সেটা সারাক্ষণ শিষ্য কেটে যাচ্ছে। অর্থাৎ প্রধান যে তত্ত্ব উপস্থাপিত হলো তার কাটানটাও কিন্তু ওই বইতেই আছে। এই জন্যই বঙ্কিমের লেখার মধ্যে এতখানি দক্ষতা এবং সারাক্ষণের রঙ্গ রয়েছে। আমাদের পঠনের দৈন্য যে আমরা সেই রঙ্গটাকে ভুলে গিয়ে গুরুগম্ভীর তত্ত্বায়নে সীমিত রাখি, যে কারণে অনেক সময় বুঝতে পারি না যে রবীন্দ্রনাথের গান অনেক সময় চোখ বন্ধ করে অভিভূত ভাবে গাইবার নয়, হাসতে হাসতে গাইবার। অনেকগুলোই বিশুদ্ধ রসিকতা। বঙ্কিমচন্দ্রের জবাব হিসেবে ধর্মতত্ত্বে 1888 আমাদের ছোট্ট সংলাপ, এটা একেবারে গোড়াতে আছে, প্রথম অধ্যায়। বইটা শুরুই হয় এটা দিয়ে। আর অধ্যায়ের নাম হচ্ছে দুঃখ কি। প্রায় গৌতম বুদ্ধের মতন প্রশ্ন হচ্ছে। এই হচ্ছে সংলাপ। গুরু। ধর্মতত্ত্ব সর্বাপেক্ষা গুরুতর তত্ত্ব, তাহা অল্প কথায় সম্পূর্ণ হয় না। কিন্তু মনে করো যদি তাই বলা যায়, শিষ্য গুরু যা বলে শিষ্য তার বিরোধিতা করে, শুনুন আর একটু একটু করে ভেঙচি ভেঙচি কথা বলে। শিষ্য বা এই যে বিলাতি ডক্ট্রিন অফ কালচার, ধর্মতত্ত্ব বলেছে গুরুদেব, আর ছাত্র তাকে সঙ্গে সঙ্গে লঘু করে দিয়ে একটু একটু বিলাতি ডক্ট্রিন অফ কালচার। লক্ষ্য করুন, কালচার কিন্তু বিলাতি ডক্ট্রিন। যতই আমরা এখন সংস্কৃতি বলে এটাকে মানে আত্মস্থ করে নিই না কেন, গুরুর উক্তিটা আমরা মনে রাখবো, কালচার বিলাতি জিনিস নহে। এটা অসামান্য বাক্য। কালচার শব্দ রইল, কিন্তু কালচার বিলাতি জিনিস নয়। ইহা হিন্দু ধর্মের সারাংশ। শিষ্য, সে কি কথা?
আমরা এই দ্বিতীয়টা ভুলে যাচ্ছি, আমরা ওটা সবসময় ভুলে যাবো যে সঙ্গে সঙ্গে শিশু আটকে উঠেছিল এবং বলেছিল সে কি কথা, বঙ্কিমে লেখা আছে কালচার শব্দের একটা প্রতিশব্দ আমাদের দেশীয় কোনো ভাষায় নাই। এতক্ষণ আমি প্রতিশব্দের ইতিহাস বলছিলাম, এবার একটা মুহূর্তে পৌঁছলাম যেখানে বলা হলো কালচারে কোনো প্রতিশব্দই হয় না। গুরু, আমরা কথা খুঁজি মরি, আসল জিনিসটা খুঁজি না, তাই আমাদের এমন দশা। দ্বিজবর্ণের চতুরাশ্রম কি মনে করো? চতুরাশ্রম কি মনে করো? ঠাট্টা করে সবাই শিষ্য, সিস্টেম অফ কালচার। গুরু, এমন যে তোমার ম্যাথু আর্নল্ড প্রভৃতি বিলাতি অনুশীলনবাদীদিগের বুঝিবার সাধ্য আছে কিনা সন্দেহ। ম্যাথু আর্নল্ড নামটা এলো, এবার লক্ষ্য করুন ম্যাথু আর্নল্ডের পরে একটা নতুন শব্দ এলো, ম্যাথু আর্নল্ড প্রভৃতি বিলাতি অনুশীলনবাদীদিগের। এইটাই বঙ্কিমের অবদান। বঙ্কিম যে শব্দকে তৈরি করলেন বাংলা প্রতিশব্দ হিসেবে, সেটা হচ্ছে অনুশীলন। ডিসিপ্লিনের সঙ্গে মিলানো যাবে না, এটা আলাদা। এই অনুশীলন শব্দ এত বেশি পোক্ত হবে বাংলায় একদিন, যে যখন স্বদেশী আন্দোলনের যুগে যে অনুশীলন সমিতি হবে, সেটা কিন্তু বঙ্কিমের ধর্মতত্ত্ব থেকে, সেখানে কিন্তু আসলে কালচার শব্দটাই কাজ করছে, যাকে আমরা ভাবছি রাজনৈতিক একটা সংগঠন। এই বলে এবার শেষ করছি, যেটা মারাত্মক। আমার প্রশ্নটা ছিল যে এখনকার যে মাক্কা সংস্কৃতিতে পৌঁছে গেছি আমরা বদ্ধকূপে, এর কোন পূর্বাভাস এই একদম প্রাথমিক পর্যায়েই ছিল কিনা? এবার এটা হচ্ছে বঙ্কিমের একজন ঔপনিবেশিক দেশের প্রতিভূ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ, এর মধ্যেও ওটাই কাজ করছে। প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ম্যাথু আর্নল্ড যতই কালচার নামক তত্ত্বকল্প তৈরি করে থাক, সে তত্ত্বকল্প ইতিমধ্যে আমরা ভেবে বসে আছি। আমরা বলতে সেই সুবিখ্যাত হিন্দুরা, যারা বেকায়দা পড়লেই বলে আসে বেরিয়ে আছে, তেমনি এটা কালচার। তুমি বলছো ম্যাথু আর্নল্ড, তুমি বলতে জানো না, তোমার বোঝার সাধ্য নেই কবে আমরা এটা বলে দিয়েছি। মনে বিশেষ বইয়ের নাম করবেন, সেই বইটার নাম তাতে অনুশীলন তত্ত্বের সার কথা আছে। একটু নামটা বলবেন কোন বই বঙ্কিম বলবেন, যাতে এই উনি যে বলছেন অনুশীলন তত্ত্ব, যার টুকরো ভাঙাচোরা জিনিস ম্যাথু আর্নল্ড বুঝতে পেরেছে। সার্বিক পরিকল্পনা তো সাহেবের মাথায় ঢুকবে না, কিন্তু কোন বইটি, কোন সে আকর গ্রন্থ যাতে অনুশীলন তত্ত্ব, বঙ্কিমের অনুশীলন তত্ত্ব সম্পূর্ণভাবে উদ্ঘাটিত। এটা ঠিক সেই মুহূর্তে যখন এই বইটার প্রতিপত্তি অত্যন্ত বাড়ছে, সে বইয়ের নাম শ্রীমদ্ ভগবত গীতা। অনুশীলন তত্ত্ব কোথায় অভিব্যক্ত না? অর্জুনকে দেও কৃষ্ণের বুদ্ধিতে, ওটাও আবার সংলাপ গ্রন্থ। আবার এটাও বলে রাখি, মুহূর্তে গীতা পড়ার সময় প্রায় কেউ লক্ষ্যই করে না অর্জুন কিন্তু মাঝে মাঝে কৃষ্ণর কোনো কথায় সম্মতি দিচ্ছে না। আমরা আবার ওকে অনুগত বাধ্য ছাত্রে পরিণত করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের শিক্ষার বা পেডাগজির অপকর্ষ লাভের চূড়ান্ত নজির। এইবার এই হচ্ছে সুবিখ্যাত চাল। অনুশীলন কাহাকে বলে? এটা বঙ্কিমের উত্তর। এটা প্রতিশব্দ কালচারের, আবার প্রতিশব্দাত্মিক। অনুশীলন হচ্ছে সমান কালচার। কালচার মানে ম্যাথু আর্নল্ড যা বলেছে, সাহেবরা যা বলতে পারে, পশ্চিম যা ভাবতে পারে, তার সমাহার, তার নাম কালচার। প্লাস